প্রথমে বিশেষ বিশেষ খবর। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। এই 100 বছরে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় বাঙালি ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে মেলবন্ধন। পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত মামলা বিচারাধীন এবং কতগুলি নিষ্পত্তি হয়েছে, নির্বাচন কমিশনের কাছে সে সম্পর্কে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের এক ছাত্রকে সাপে কামড়ানোর অভিযোগ ওঠার পর স্কুলগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। কলকাতা পুরসভা বরানগর ব্যারাকপুর মেট্রো প্রকল্পের পিঙ্ক লাইনে এনওসি দেওয়ায় এই প্রকল্পে কাজের অগ্রগতি ঘটেছে, সন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদ এ মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। এই 100 বছরে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে মেলবন্ধন। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাঙালির আবেগে ও মননে দিনের সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। পঙ্কজ মল্লিক, মানিকুমার ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কালজয়ী মহিষাসুরমর্দিনী আজও দুর্গাপুজো ও শারদীয় উৎসবের আবহ রচনা করে। বিভিন্ন সময়ে সংবাদ ছাড়াও প্রাত্যহিকী, মহিলা মহল, গল্পদাদুর আসর, জানা অজানা, 16 আনা বাঙালি সহ নানা অনুষ্ঠান মনোরঞ্জন করে চলেছে শ্রোতাদের। দিনটি উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে কলকাতার আকাশবাণী ভবনটিকে। দিনভর আয়োজন করা হয়েছে একাধিক বিশেষ অনুষ্ঠান। একটি প্রতিবেদন। পায়ে পায়ে 100 বছরে আকাশবাণী। 1927 সালের 26শে আগস্ট পথ চলা শুরু হয়। এরপর বহুজন হিতায় বহুজন সুখায় এই মন্ত্র নিয়ে এরিয়াল, ভালভ সেট, ট্রানজিস্টর হয়ে অ্যাপের হাত ধরে এখনো শ্রোতাদের কাছে সমান প্রাসঙ্গিক রেডিও। 6 দশক থেকে রেডিওর একনিষ্ঠ শ্রোতা নদিয়ার কনক ঠাকুর বললেন, হাজার চ্যানেলের ভিড়ে রেডিওই এখনো তার ভরসার একমাত্র সঙ্গী। 1966 সালের থেকে রেডিও শুনে আসছি, একইভাবে একই ভালোবাসায় শ্রদ্ধায় আমি আকাশবাণী শুনে চলেছি। এত প্রযুক্তির যুগে যে চ্যানেলগুলো এসছে আমি কোনো কিছুই শুনি না, যা কিছু অনুষ্ঠান এত সুন্দরভাবে সজ্জিত, সেটা আমার কাছে অন্তর ছুঁয়ে ছুঁয়ে যায়, যার জন্য আজও আমার বন্ধু হিসেবে আকাশবাণীকে মনে করি। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পা দিল। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলো, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে 2টি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শুনতে পাবেন। পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত মামলা বিচারাধীন এবং কতগুলি নিষ্পত্তি হয়েছে, নির্বাচন কমিশনের কাছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এসআইআর এর তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে কত আপিল হয়েছে এবং নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য কত আবেদন জমা পড়েছে তাও নির্বাচন কমিশনকে হলফনামা আকারে জানাতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চে গতকাল কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং দলের নেতা অধীর চৌধুরীর দায়ের করা 2টি মামলা শুনানি হয়। মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে জানিয়েছেন, আরটিআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত 83,000 আবেদনের নিষ্পত্তি করেছে। তার মধ্যে 75,000 নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগদানকারী 20 জন সাংসদের পদ খারিজের দাবিতে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি করা মামলায় সুপ্রিম কোর্ট ওই বিদ্রোহী সাংসদদের নোটিশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ বলেছেন, 20 জনের প্রত্যেককেই নিজেদের বক্তব্য আদালতে জানাতে হবে। 2 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।
বিজেপি আসন্ন কলকাতা পুরসভা নির্বাচন পরিচালনার জন্য দলের তরফে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ইনচার্জ পদে নিয়োগ করেছে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে এই নিয়োগ করা হয়েছে। সহকারী ইনচার্জের পদে বিজেপি নেতা অনিন্দ্য ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী তাপস রায় এবং সহকারী আহ্বায়কের পদে বিধায়ক রিতেশ তিওয়ারিকে মনোনীত করা হয়েছে। অন্যদিকে হাওড়া পুরসভাতেও আসন্ন নির্বাচন পরিচালনার জন্য দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে ইনচার্জ পদে এবং সঞ্জয় কুমার সিংকে আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে যে কোনো রকম দুর্নীতি রোধে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলীয় কর্মীদের সতর্ক করে দিয়েছেন। এক লিখিত বার্তায় তিনি অনৈতিক কাজকর্ম থেকে নেতাকর্মীদের বিরত থাকতে বলেন। এক্ষেত্রে কোনো রকম বিচ্যুতি ঘটলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকে নিতে হবে বলে তিনি জানান। কলকাতা পুরসভা এলাকায় ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত বিষয়ে গতকাল পুরভবনে এক সর্বদলীয় বৈঠক বসে। বৈঠকে পৌরোহিত্য করেন পুর কমিশনার প্রশাসক স্মিতা পান্ডে। বৈঠকে কংগ্রেস, বাম, বিজেপি, কালীঘাট তৃণমূল কংগ্রেস ও ঋতব্রত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অংশ নেন। সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিকদের স্মিতা পান্ডে বলেন, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে নানা পরামর্শ দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মতামত জানানোর সময় স্থির করা হলেও সেই সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে তারা। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের এক ছাত্রকে সাপে কামড়ানোর অভিযোগ ওঠার পর স্কুলগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। ওই নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল চত্বর পরিষ্কার আছে কিনা তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। স্কুল খোলার আগে ক্লাসরুম ও শৌচাগার ভালোভাবে দেখতে হবে ও পরিচ্ছন্ন রাখতে হবে। গতকাল বন দপ্তরের একটি প্রতিনিধি দল মিত্র ইনস্টিটিউশনে গিয়ে সাপ বা অন্য বিষাক্ত প্রাণী কোথাও আছে কিনা তা তল্লাশি করে, যদিও সেরকম কিছু মেলেনি। এদিকে আহত ওই ছাত্রের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। পশ্চিম বর্ধমানের বুদবুদে কাকসা ব্লকের খেতুড়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে গতকাল চন্দ্রবোড়া সাপ ঢুকে পড়ায় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে স্থানীয় এক যুবক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে চন্দ্রবোড়াটিকে উদ্ধার করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়েও এবিভিপি এবং এসএফআই এর মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে দুই ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে ক্যাম্পাসে বহিরাগত ঢোকানো এবং অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলেছে। উপস্থিত পুলিশকর্মী এবং কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুটি ছাত্র সংগঠনই রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। বিটি রোড বরাবর বিদ্যমান 48 ইঞ্চি ব্যাসের জল সরবরাহ লাইনটি বন্ধ করার জন্য কলকাতা পুরসভার তরফে নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করায় কলকাতা মেট্রো রেলের বরানগর ব্যারাকপুরের মধ্যে প্রস্তাবিত পিঙ্ক লাইন করিডোর প্রকল্পটি একটি বড় অগ্রগতি লাভ করেছে। মেট্রো রেলের তরফে এক বিবৃতিতে এই খবর জানিয়ে বলা হয়, কলকাতা পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর এবং পুর কমিশনার স্মিতা পান্ডে এক চিঠিতে এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের জেনারেল ম্যানেজারকে বিষয়টি জানান। এদিকে এই এনওসি দেওয়ায় কলকাতা পুর নিগমকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি এই পদক্ষেপকে শহরতলি জনপরিবহনে এক উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে বর্ণনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, 12 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প বাস্তবায়িত হলে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে হ্রাস পাবে গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যানজটের চাপ। রাজ্যের সমস্ত গ্রন্থাগারকে আধুনিক করা হবে বলে নবীন প্রজন্মকে রাজ্যের সমস্ত গ্রন্থাগারের আধুনিকীকরণ এবং নবীন প্রজন্মকে গ্রন্থাগারমুখী করতে একাধিক পদক্ষেপ নেওয়া হবে বলে গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জানিয়েছেন। বীরভূমের সিউড়ি শহরের অন্যতম প্রাচীন বিবেকানন্দ গ্রন্থাগারের অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি জানান, নতুন সরকারের মন্ত্রিসভায় গ্রন্থাগারগুলির ডিজিটালাইজেশন করার সিদ্ধান্ত হয়েছে। আপাতত 500টি গ্রন্থাগারকে এই আওতায় আনা হচ্ছে। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হজরত মোহাম্মদের জন্মবার্ষিকী স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করছেন। বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে নবীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করা হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত মামলা বিচারাধীন এবং কতগুলি নিষ্পত্তি হয়েছে, নির্বাচন কমিশনের কাছে সে সম্পর্কে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের এক ছাত্রকে সাপে কামড়ানোর অভিযোগ ওঠার পর স্কুলগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে।
স্থানীয় সংবাদ শেষ হলো। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী প্রগতির ৫৩তম বৈঠকে রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রের ৬টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার মাদক, নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলির সমাধানে সাফল্য অর্জন করেছে। তিনি নতুন দিল্লিতে জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন। যেসব বিদেশি সংস্থা ভারতে তাদের পণ্য উৎপাদন করতে আগ্রহী, তাদের সুবিধার্থে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন জাপান সফররত কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী। আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করল। কানাডা সফররত কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেদেশের অর্থমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক ও আর্থিক আলোচনার প্রারম্ভিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহৎ পরিবহন ও পরিকাঠামো প্রকল্পের পরিকল্পনার সময় কমন ইউটিলিটি করিডোর বা যৌথ পরিষেবা করিডোরের বিষয়টির পর্যালোচনা করার উপর গুরুত্ব দিয়েছেন। সেবাতীর্থ আয়োজিত প্রগতির ৫৩তম বৈঠকে পৌরোহিত্য করার সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্যগুলিকে পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে কারিগরি ও অর্থনৈতিক দিক থেকে প্রকল্পগুলির সম্ভাবনা বিবেচনা করে এ ধরনের সমন্বিত পদ্ধতি খতিয়ে দেখার আহ্বান জানান। প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের পাশাপাশি গুণমানের ক্ষেত্রে কোনো আপোষ করা চলবে না। তিনি মন্ত্রক, রাজ্য এবং বাস্তবায়নকারী সংস্থাগুলিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রতিটি পর্যায়ে গুণমান বজায় রাখা ও তদারকি ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রের ৬টি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের পর্যালোচনা করেন। ৩০,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ের এই প্রকল্পগুলির সুফল দেশের ৯টি রাজ্যে পৌঁছাবে। যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করা, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা এবং জনসেবার মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলির পর্যালোচনার সময় সময়সীমা মেনে চলা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন, অমীমাংসিত বিষয়গুলির নিষ্পত্তি এবং দ্রুত কাজ সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ডিআরডিওর তৈরি প্রযুক্তি দেশের বেসরকারি প্রতিরক্ষা ক্ষেত্রকে হস্তান্তরের বিষয়টি অনুমোদন করেছেন। দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় পৌঁছতে হলে দেশকে তার অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন দিল্লিতে গতকাল জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত বা উন্নত ভারত গড়ার লক্ষ্য নির্ধারণ করেছেন এবং এই উন্নত ভারত গড়ার প্রধান পূর্ব শর্ত হল সুদৃঢ় অভ্যন্তরীণ নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাদক, নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলির বড় সংকটের রূপ নেওয়ার আগেই যদি পূর্ববর্তী সরকারগুলি সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিত, তাহলে দেশকে দশকের পর দশক ধরে এর কুফল ভোগ করতে হতো না। শ্রী শাহ বলেন, সরকার অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এই ৩টি স্পর্শকাতর সমস্যা দূর করেছে এবং এর সম্পূর্ণ কৃতিত্ব রাজ্য পুলিশ বাহিনী, কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির প্রাপ্য। ওয়েলিংটনে গতকাল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা কৌশলগত আলোচনার দ্বিতীয় পর্যায়ের বৈঠক হয়। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, যৌথ সামরিক প্রশিক্ষণ এবং সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হয়। একটি অবাধ, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গঠনের লক্ষ্যে আলোচনা করেছে দুই দেশ। ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে নিস্তার ক্লাসের দ্বিতীয় ডাইভিং সাপোর্ট ভেসেল নিপুণ। আগামী ৩১শে আগস্ট মুম্বাইয়ের নৌঘাটিতে এটিকে নৌসেনার হাতে তুলে দেওয়া হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই জলযানটি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভর হওয়ার এক উজ্জ্বল উদাহরণ। এর ফলে গভীর সমুদ্রে নৌসেনার শক্তি ও প্রহরা আরও বৃদ্ধি পাবে। ডুবোজাহাজ উদ্ধার কাজেও সহায়ক হবে এই জলযান। ভারত ও মরক্কো ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুদেশের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তুলতে বিনিয়োগ ও শিল্প বাণিজ্যে সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলছে যার সাহায্যে জাপান সহ বিভিন্ন দেশের উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করা সংস্থাগুলি ভারতে উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ক্ষেত্রে বাধ্যতামূলক ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সার্টিফিকেশন থেকে ছাড় পাবে।
টোকিওতে সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এরকমের জাপানি কোম্পানিগুলির প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে পণ্য বা প্রকল্প যে কোনো পর্যায়ে এই ছাড়ের ব্যবস্থা করা যেতে পারে। এর লক্ষ্য হল ভারতে উৎপাদন শুরু করতে আগ্রহী উচ্চ প্রযুক্তির সংস্থাগুলির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, পণ্য ও পরিষেবা সময় মতো পাওয়া নিশ্চিত করা এবং সরকারের মেক ইন ইন্ডিয়ার উদ্যোগকে সহায়তা করা। ভারত বৈদ্যুতিন পণ্যের একটি বিশাল ক্রমবর্ধমান বাজার এবং 2032 সালের মধ্যে দেশে সেমিকন্ডাক্টরের চাহিদা বেড়ে $150 বিলিয়ন পৌঁছবে বলে আশা করা হচ্ছে। We will be happy to support you in your search for partner investors in India, and we would like to make India a major global electronics manufacturing base. The complementarity between Japan and India makes it a very strategic opportunity, and I do hope that working together we can truly meet the aspiration of 1.4 billion Indians and the growing opportunities that Japan is looking for through the India growth story. আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পা দিল। এই 100 বছরের নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেও। সমাজের সকলের কাছে সহজ সরল ভাষায় বস্তুনিষ্ঠ খবর পৌঁছে দেওয়াই আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের উদ্দেশ্য। সংবাদ বিভাগের প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শান্তনু পালোধি জানালেন, শিক্ষিত মানুষদের জন্য, অর্থাৎ যারা লেখাপড়া জানেন, লিখতে পারেন, পড়তে পারেন, তাদের জন্য তো সংবাদ মাধ্যম, খবরের কাগজ এগুলো ছিল, কিন্তু যাদের কাছে এই উপায়টা ছিল না, কিন্তু সেই সব মানুষকেও তো আমাদের এই যে জাতি গঠন, সেই উন্নয়ন প্রক্রিয়ায় সামিল করার তো একটা অবশ্যই প্রয়োজন ছিল, এবং সেই প্রয়োজনীয়তা ছিল বলেই চেষ্টা করা হয়েছে যে তাদের কাছে কত সহজ ভাষায়, নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব কথায় তাদেরকে প্রয়োজনীয় তথ্যগুলি পৌঁছে দেওয়া যায়। জাতীয় লক্ষ্য পূরণের অঙ্গ হিসেবেই আকাশবাণীর এই নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে এবং বিভিন্ন ভাষায় যাতে মানুষ তাদের তথ্য আহরণ করতে পারেন, সংগ্রহ করতে পারেন, জানতে পারেন, সেই বিষয়টিকে সুনিশ্চিত করতে চাওয়া হয়েছে। কেমন ছিল আকাশবাণী কলকাতার যাত্রা শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে 2টি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শোনা যাবে। ঈদ এ মিলাদ উন নবী আজ চিরাচরিত ধর্মীয় আবেগে দিনটি উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, মহানবী হজরত মোহাম্মদের বাণী ও শিক্ষাকে স্মরণ করার পবিত্র উপলক্ষ, তার শিক্ষা আমাদের পবিত্র আচরণ ও কর্তব্যনিষ্ঠার পথে চলতে অনুপ্রাণিত করে। কেরালামে আজ পবিত্র উৎসব ওনাম উদযাপিত হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার এই সময়ে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কেরালামে এই উপলক্ষে নৌকাবাইজ, লোকনৃত্য, সঙ্গীত ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওনাম উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। 4 দিনের কানাডা সফরে টরন্টোয় পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার এই সফরে শ্রীমতী সীতারামন সেদেশের অর্থ ও জাতীয় রাজস্ব বিষয়ক মন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেনের সঙ্গে অর্থনৈতিক ও আর্থিক আলোচনার প্রারম্ভিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই আলোচনায় সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক ক্ষেত্রে সহযোগিতা, দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ এবং অভিন্ন আন্তর্জাতিক অগ্রাধিকারের বিষয়ে 2 পক্ষের মধ্যে মতবিনিময় হবে। এরপর 28 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্ক সফর করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নতি ও অগ্রগতির জন্য 2 দেশের সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উদ্যোগী হয়েছে ভারত। বেজিংয়ে গতকাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত চীন সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনায় 25তম পর্বের যৌথ সভাপতিত্ব করেন। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ 4র্থ দিন। কলম্বোর সিংহালি স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে এই ম্যাচে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে আছে। 2 উইকেটে 8 রান নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা।
শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী প্রগতির 53তম বৈঠকে রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রের 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার মাদক, নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলির সমাধানে সাফল্য অর্জন করেছে। খবর শেষ হলো।